মধ্যপ্রাচ্যের আকাশে এখন যে যুদ্ধ চলছে সেটি আর শুধু সীমিত আঞ্চলিক সংঘাত নয়, এটি ধীরে ধীরে একটি পূর্ণাঙ্গ বহুস্তরীয় সামরিক সংঘর্ষের রূপ নিচ্ছে, যেখানে আকাশ, সমুদ্র, স্থল এবং অবকাঠামো সবকিছুই লক্ষ্যবস্তু হয়ে উঠেছে। যুদ্ধের ৩৫তম দিনে পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায়, সংঘাত এখনও সরাসরি সামরিক ঘাঁটি থেকে সরে গিয়ে জ্বালানি অবকাঠামো, শিল্পকেন্দ্র এবং কৌশলগত সরবরাহ লাইনের উপর কেন্দ্রীভূত হচ্ছে। ইরান কুয়েতের মিনা আল আহমাদি রিফাইনারিতে হামলা চালিয়ে একাধিক স্থানে আগুন ধরিয়ে দেয়, যা শুধু একটি সামরিক আঘাত নয়, বরং এটি তেলের বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার উপর সরাসরি চাপ সৃষ্টি করার একটি পরিকল্পিত পদক্ষেপ। একই সঙ্গে কুয়েতের বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ প্লান্টে আঘাত হানার মাধ্যমে ইরান দেখিয়ে দিয়েছে যে তারা এখন ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ওয়্যারফেয়ারে প্রবেশ করেছে, যেখানে লক্ষ্য হচ্ছে শত্রুর সামরিক শক্তির পাশাপাশি তার বেসামরিক সক্ষমতাকেও দুর্বল করে দেওয়া। এই কৌশল আরও স্পষ্ট হয়ে ওঠে যখন আবুধাবির হাবশান গ্যাস স্থাপনায় হামলার পর আগুন লাগে এবং উৎপাদন সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এটি ছিল একটি উচ্চ মূল্যের টার্গেট, যা উপসাগরীয় অঞ্চলের জ্বালানি নিরাপত্তাকে সরাসরি আঘাত করে। এর ফলে শুধু স্থানীয় অর্থনীতি নয়, বৈশ্বিক জ্বালানি বাজারেও অস্থিরতা তৈরি হওয়ার ঝুঁকি বেড়ে যায়। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে এই পর্যায়ে হিজবুল্লাহকে নিরস্ত করা তাদের মূল লক্ষ্য নয়, যা থেকে বোঝা যায় তারা এখনও একটি বৃহৎ বহুমুখী যুদ্ধে পুরোপুরি জড়িয়ে পড়তে চায় না এবং তাদের কৌশল এখনও নিয়ন্ত্রিত সংঘাতের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চাইছে। তবে যুদ্ধক্ষেত্রের বাস্তবতা অনেক দ্রুত বদলে যাচ্ছে। হরমুজ প্রণালী দিয়ে একটি ফরাসি মালবাহী জাহাজ খোলামেলাভাবে রুট সম্প্রচার করেও নিরাপদে পার হয়ে গেছে, যা একদিকে দেখায় যে ইরান এখনও পূর্ণমাত্রার সামরিক অবরোধে যায়নি, অন্যদিকে এটি একটি কৌশলগত সংকেত হতে পারে যে তারা চাইলে বৈশ্বিক বাণিজ্য পথ বন্ধ করতে সক্ষম, কিন্তু এখনও তা করেনি। এ ধরনের কন্ট্রোলড এসক্যালেশন ইরানের কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে। আকাশ যুদ্ধে পরিস্থিতি আরও উদ্বেগজনক। ইরানের দক্ষিণ পশ্চিম অঞ্চলে একটি মার্কিন F-15 যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে, যেখানে একজন পাইলট উদ্ধার হলেও অন্যজন নিখোঁজ রয়েছে। একই সময়ের কাছাকাছি একটি A-10 অর্থ বিমান কুয়েতে বিধ্বস্ত হয়েছে, যে স্থল আক্রমণ সহায়তার জন্য ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এর পাশাপাশি অন্তত একটি MQ-9 ড্রোন ইরান ভূপাতিত করেছে, যা দেখায় ইরান শুধু আকাশ প্রতিরক্ষায় নয়, বরং নজরদারি ও স্ট্রাইক সক্ষমতাকেও লক্ষ্যবস্তু বানাচ্ছে। উদ্ধার অভিযানে থাকা দুটি ব্ল্যাক হক হেলিকপ্টারও হামলার শিকার হয়েছে, যদিও সব ক্রু নিরাপদে রয়েছে। এই ঘটনাগুলো সম্মিলিতভাবে একটি বিষয় পরিষ্কার করে, আকাশে মার্কিন আধিপত্য এখন চ্যালেঞ্জের মুখে। কূটনৈতিক দিক থেকেও পরিস্থিতি স্থিতিশীল নয়। পাকিস্তানের মধ্যস্থতার প্রভাব ইরান প্রত্যাখ্যান করে, পরে কাতার এগিয়ে এলেও তারা শেষ পর্যন্ত আলোচনার প্রতিক্রিয়া থেকে সরে দাঁড়ায়। এর ফলে শান্তি আলোচনার সম্ভাবনা আরও অনিশ্চিত হয়ে পড়ে। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিও ইরান সরাসরি প্রত্যাখ্যান করেছে, যা দেখায় তেহরান এখনও সামরিক চাপ বজায় রাখতে চায় এবং আলোচনায় যাওয়ার মতো অবস্থানে নিজেকে দেখছে না। মাঠের বাস্তবতা ইরানের একটি বড় শক্তি হল তাদের দ্রুত পুনরুদ্ধার সক্ষমতা। মার্কিন গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরান ক্ষতিগ্রস্ত মিসাইল বাংকার ও স্টাইলো কয়েক ঘণ্টার মধ্যেই মেরামত করে পুনরায় চালু করছে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক সক্ষমতা, কারণ এর মাধ্যমে তারা ধারাবাহিক আক্রমণ বজায় রাখতে পারছে এবং প্রতিপক্ষের ওপর চাপ কমতে দিচ্ছে না। একই সঙ্গে নিখোঁজ মার্কিন পাইলটের খোঁজে ইরানের বিপ্লবী গার্ড বড় এলাকা ঘিরে অনুসন্ধান চালাচ্ছে, যেখানে স্থানীয় নিরাপত্তা বাহিনী ও উপজাতি গোষ্ঠীকেও যুক্ত করা হয়েছে, যা তাদের অভ্যন্তরীণ সমন্বয় সক্ষমতার একটি উদাহরণ। এই সংঘাতে যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতিও নজিরবিহীন পর্যায়ে পৌঁছাচ্ছে। একদিকে বহু যুদ্ধবিমান হারানোর ঘটনাটি ১৯৭২ সালের ভিয়েতনাম যুদ্ধের পর সর্বোচ্চের কাছাকাছি বলে উল্লেখ করা হচ্ছে। এটি শুধু সামরিক ক্ষতি নয়, বরং এটি মনস্তাত্ত্বিক ধাক্কাও, যা মার্কিন সামরিক ভাবমূর্তিকে প্রভাবিত করতে পারে। অন্যদিকে ইরানের হামলায় এমিরেটসের গ্লোবাল অ্যালুমিনিয়ামের আল তাউলিয়া প্লান্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, যা পুরোপুরি চালু হতে প্রায় ১২ মাস সময় লাগতে পারে। অর্থাৎ যুদ্ধ এখন সরাসরি শিল্প উৎপাদন ও অর্থনীতির উপর প্রভাব ফেলছে। ইসরায়েলের ভেতরেও হামলার তীব্রতা বেড়েছে। নেগেভ ইন্ডাস্ট্রিয়াল জোনে সরাসরি আঘাত হানার ফলে বড় আগুন ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
আরও উদ্বেগজনক হল ইরান ক্লাস্টার মিউনিশন ব্যবহার করে মধ্য ইসরায়েলের বিভিন্ন স্থানে আঘাত এনেছে, যা একটি উচ্চমাত্রার বিধ্বংসী কৌশল এবং আন্তর্জাতিকভাবে বিতর্কিত। একই সঙ্গে কুয়েতের একটি বিমান ঘাঁটিতে ইরানি ড্রোন হামলায় একটি মার্কিন CH-47 চিনুক হেলিকপ্টারের সম্মুখভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে। CH-47 চিনুক একটি ভারী পরিবহন হেলিকপ্টার, যা মার্কিন সেনাবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ লজিস্টিক ও অপারেশনাল প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হয়। এর ডুয়াল রোটর ডিজাইন এটিকে ভারী ওজন বহনে অত্যন্ত সক্ষম করে তুলেছে। একসাথে সৈন্য, গোলাবারুদ, যানবাহন কিংবা সরঞ্জাম দ্রুত যুদ্ধক্ষেত্রে পৌঁছে দিতে পারে। চিনুক সাধারণত ফ্রন্টলাইন সাপোর্ট, আহতদের উদ্ধার এবং কঠিন ভূখণ্ডের সরবরাহ লাইন বজায় রাখতে ব্যবহৃত হয়। আধুনিক সংস্করণগুলোতে উন্নত নেভিগেশন, নাইট অপারেশন সক্ষমতা এবং প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেও এটি মূলত একটি পরিবহন প্ল্যাটফর্ম হওয়ায় সরাসরি আক্রমণের মুখে তুলনামূলকভাবে ঝুঁকিপূর্ণ। ফলে যুদ্ধক্ষেত্রে চিনুক ক্ষতিগ্রস্ত হওয়া মানে শুধু একটি হেলিকপ্টার হারানো নয়, বরং পুরো লজিস্টিক সাপোর্ট চেইনে বড় ধরনের প্রভাব পড়া, যা সামরিক অপারেশনের গতি ও সক্ষমতাকে দুর্বল করে দিতে পারে। বর্তমান সংঘাতের বাস্তবতায় একটি বিষয় স্পষ্ট হয়ে উঠছে। ইরান আগের তুলনায় এখন অনেক বেশি কার্যকরভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক সম্পদকে লক্ষ্যবস্তু বানাতে সক্ষম হচ্ছে। একসময় যেখানে ইরানের আক্রমণকে মূলত প্রতীকী বা সীমিত প্রভাবের বলে ধরা হতো, সেখানে এখন তাদের হামলার সরাসরি উচ্চমূল্যের টার্গেট, যেমন যুদ্ধবিমান, ড্রোন, হেলিকপ্টার এবং কৌশলগত অবকাঠামোতে আঘাত হানছে। বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ভেদ করে বিমান ভূপাতিত করা, ড্রোন ধ্বংস করা এবং উদ্ধার অভিযানে থাকা প্ল্যাটফর্মগুলোকেও টার্গেট করা। এসব দেখায় যে ইরানের টার্গেটিং, সমন্বয় এবং প্রতিক্রিয়ার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। একই সঙ্গে দ্রুত মিসাইল সাইলো মেরামত করে পুনরায় আক্রমণ চালানোর ক্ষমতা তাদের অপারেশনাল স্থায়িত্বকে আরও শক্তিশালী করেছে। ফলে এখন যুদ্ধের ময়দানে একটি নতুন বাস্তবতা তৈরি হয়েছে, যেখানে শুধু প্রযুক্তিগতভাবে উন্নত হওয়ায় যথেষ্ট নয়, বরং সেই প্রযুক্তিকে টিকে রাখা ও প্রতিরোধ করার ক্ষমতাও এখন সমান গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে এই যুদ্ধ এখন নতুন পর্যায়ে পৌঁছেছে, যেখানে শুধু সামরিক শক্তি নয়, বরং কৌশল, ধৈর্য, পুনর্গঠন ক্ষমতা এবং অর্থনৈতিক আঘাত সবকিছু একসাথে ব্যবহৃত হচ্ছে। আকাশে যুদ্ধ চলছে, মাটিতে যুদ্ধ চলছে, সমুদ্র পথে চাপ তৈরি হচ্ছে, আর একই সঙ্গে চলছে তথ্য ও কূটনৈতিক লড়াই। এই বাস্তবতায় একটি বিষয় পরিষ্কার, এটি আর দ্রুত শেষ হওয়ার মতো সংঘাত নয়, বরং প্রতিদিন এই যুদ্ধকে আরও জটিল, আরও বিস্তৃত এবং আরও অনিশ্চিত করে তুলছে। প্রিয় দর্শক, এই যুদ্ধ কি নিয়ন্ত্রণের মধ্যেই থাকবে, নাকি খুব শীঘ্রই এটি এমন এক পর্যায়ে পৌঁছাবে যেখানে পুরো মধ্যপ্রাচ্যে একসাথে জ্বলে উঠবে? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্য নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।